আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব যৌগের প্রথম লেকচারটি শুরু করতে যাচ্ছি। আর এই লেকচারে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন রিলেটেড যত বোর্ড প্রশ্ন আছে সবগুলো সমাধান করার চেষ্টা করব। তো এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন রিলেটেড আমাদের বোর্ড প্রশ্ন সমাধান করতে হলে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো এবং নামকরণ, যাতে তুমি এই সম্পর্কে পড়া যদি জীবনে নাও পড়ো, এই ক্লাসটি দেখার পরে তুমি সব প্রশ্ন পারবা। আমরা অনলাইন ক্লাসের এটি হচ্ছে জৈব যৌগের ফার্স্ট লেকচার। আর এই ক্লাসে আমি তোমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন রিলেটেড বোর্ড প্রশ্ন যত আছে সবগুলো সলভ করার চেষ্টা করব। তো আমাদের এখানে একটি জিনিস মনে রাখতে হবে, যদি কার্বন সংখ্যা অনুযায়ী নামকরণ করতে চাই তাহলে 1 কার্বন থাকলে তাকে বলবো মিথ, 2 কার্বন থাকলে বলবো ইথ, 3 কার্বন থাকলে বলবো প্রোপ, 4 কার্বন থাকলে বিউট। আরো 9 পর্যন্ত আছে, আমি এতগুলো লিখে নাই কারণ আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন সর্বোচ্চ 4 কার্বন বিশিষ্ট থাকতে পারে। আর অ্যালকিনের ক্ষেত্রে আমাদের নামকরণে ইন যুক্ত করতে হবে। আর অ্যালকিন কি বন্ধন? এরা দ্বিবন্ধন। আর অ্যালকিনের সূত্র হচ্ছে CnH2n। তারপর অ্যালকাইন, আমাদের অ্যালকাইন হচ্ছে এরা ত্রিবন্ধন এবং নামকরণের ক্ষেত্রে এদের লিস্টে আইন কথাটা যুক্ত করতে হবে এবং এর সূত্র হচ্ছে CnH2n-2। আমরা যেহেতু অসম্পৃক্ত হাইড্রোকার্বন রিলেটেড প্রশ্ন করব, তো আমরা আগে জেনে নেই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে আমাদের যে হাইড্রোকার্বনে কমপক্ষে আমাদের 2টি অথবা 3টি বন্ধন থাকবে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, সেটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি এক বন্ধন থাকে সেটা আমাদের কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আবার যদি আমরা শাখা শিকল অনুযায়ী নামকরণ করতে চাই, তাহলে আমাদের যদি একটি শাখা থাকে তাহলে এর নাম বলবো মনো, 2টি শাখা থাকলে বলবো ডাই, এবং 3টি শাখা থাকলে বলবো ট্রাই, এবং 4টি শাখা থাকলে বলবো আমাদের টেট্রা। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা এই যে অসম্পৃক্ত রিলেটেড যত বোর্ড প্রশ্ন আছে সবগুলো করার চেষ্টা করব। তো 1 নম্বরে আমরা প্রথমে যে বোর্ডটি সমাধান করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 15। এখানে বলছে নিচের ছকটি লক্ষ্য করো। এখানে এ যৌগ দেওয়া আছে, C2H, অর্থাৎ আমাদের বি যৌগটি হচ্ছে, দেখো বি যৌগটি আমাদের কি C2H4, এটার নাম হচ্ছে কি? তাহলে আমাদের কার্বন সংখ্যা আছে 2, তাহলে ইথ, এবং এই অ্যালকিনের আছে এই সূত্রের সাথে মিলে দেখো এখানে C2H কত 4, তাহলে এই যে কার্বন সংখ্যা যা হবে তার চেয়ে হাইড্রোজেন সংখ্যা ডাবল, তাহলে এই সূত্রের সাথে মিলে তাহলে 2 কার্বন আছে, এই জন্য ইথ, এবং এর লাস্টে কি যুক্ত করতে হবে? ইন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে আমাদের ইথিন। তাহলে যৌগটি হচ্ছে ইথিন, এবং সংকেতটা লিখে দেবা C2H4, অর্থাৎ বি যৌগটি ইথিন। ঠিক আছে, উদ্দীপকের আমরা শনাক্ত করব। আমাদের যে কোনো বোর্ড প্রশ্ন সমাধানের জন্য আমরা আগে যৌগটা শনাক্ত করব, করার পরে বমিন পরীক্ষা, যদি যে কোনো একটি পরীক্ষা চাইতে পারে। দেখো এই প্রশ্নে আমাদের শুধু বমিন পরীক্ষা চাইছে, আমাদের এই অংশটুকু বাদ, এই অংশটুকু আমি স্কিপ করে দেব, শুধু এই অংশটুকু লিখলে হবে। তারপরে লিখতে হবে কারণ সহ নিম্নে ব্যাখ্যা করা হলো। উদ্দীপকের বি যৌগটি ব্রোমিন পানির থেকে বন্ধন করবে, অর্থাৎ বি যৌগটি ইথিন করা হলো। তারপর লিখবা কারণ সহ নিম্নে ব্যাখ্যা করা হলো, নিম্নে ব্যাখ্যা করা হলো। তাহলে আমরা শুধু আমাদের এখানে কি প্রশ্ন বলছে, শুধু আমাদের প্রশ্ন বলছে দেখো ব্রোমিন প্রাণীর দ্বিবন্ধকে বন্ধন করবে, তাহলে বি যৌগটা আমরা ব্যাখ্যা দেবো, অন্য যৌগ দিব না। তারপর ব্রোমিন পরীক্ষা, তাহলে এখানে কার্বন টেট্রা কোলিন এর উপস্থিতিতে এই যৌগের নাম হচ্ছে ইথিন, তাহলে ইথিনের আমরা লিখবো ইথিন তো এটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত, ইথিনের এটা আণবিক সংকেত, সরি ইথিনের এটা হচ্ছে আণবিক সংকেত। তাহলে ইথিনের আমরা গাঠনিক সংকেত লিখতে পারি কিভাবে? এখানে কার্বন আছে কয়টা? 2টা, তাহলে 2টা কার্বন দিব। আমরা জানি এই অ্যালকিনের গ্রুপটা এরা কি বন্ধন হয়? দ্বিবন্ধন, তাহলে আমরা এখানে দ্বিবন্ধন দেব। আর প্রত্যেকটা কার্বনে কয়টা করে হাত থাকে? 4টা, তাহলে এখানে আছে 2টা আর 2টা হাত হবে, তাহলে এইদিকে, তাহলে এইদিকে এই দুই দিকে 2টা আমরা হাত দিলাম। তাহলে এটাকে যদি আমরা সুন্দরভাবে লিখি তাহলে লিখতে পারি C2 ডাবল বন্ড CH2। তাহলে এখানে লিখবা কার্বন টেট্রাক্লোরাইড এর উপস্থিতিতে ইথিন কমলা লাল বর্ণের ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে আমাদের? এই বিক্রিয়াটা আমরা এখানে দেখাবো। তাহলে এই ইথিন লিখবো, ইথিন লিখবো আমরা। লেখার পরে তার সাথে আমরা কি করব? ব্রোমিন যোগ করব। ব্রোমিন যখন পরীক্ষা মানে আমাদের ব্রোমিন যোগ করতে হবে, এবং প্রভাবক হিসাবে আমাদের কি নিতে হবে? কার্বন টেট্রা ক্লোরিন, কার্বন টেট্রা ক্লোরিন নিতে হবে আমাদের। তাহলে বিক্রিয়া করে আমাদের দেখো এখানে আমাদের এই কি উৎপন্ন করবে? এখন আমাদের এই যে ইথিন যে দ্বিবন্ধন, আমরা জানি যদি দ্বিবন্ধন অথবা 3 বন্ধন থাকলে তাহলে আমাদের এখানে দ্বিবন্ধনে একটা থাকে সিগমা বন্ধন
এবং একটা থাকে পাই বন্ধন। তো সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী। সিগমা বন্ধন কি, মনে করো এখানে একটা বন্ধু আছে, এখানে আমি আছি, দুইজনকে যদি সামনাসামনি আমরা জড়ায় ধরি তাহলে আমাদের এখানে আমাদের ছাড়াইতে শক্তি বেশি লাগবে। আর পাই বন্ধন হচ্ছে, মনে করো আমি এখানে দাঁড়াইছি, এখানে একটা লোক আছে, যদি আমি এভাবে গলা ধরি তাহলে আমাকে ছাড়ানো করে সহজ হবে। তাহলে আমাদের যে পাই বন্ধনটা আছে না, সেই বন্ধনটা কি হবে, ভেঙে যাবে, কারণ এই বন্ধনটা পাশাপাশি, এদের ছাড়ানো সহজ হবে। কিন্তু যখন সিনেমায় দেখো এরকম ভাবে সামনাসামনি ধরে তখন ছাড়ানো একটু কষ্ট হয়, কিন্তু পাশাপাশি ধরলে একে টান দিলে ছেড়ে যাবে। তাহলে আমাদের এই যে দ্বিবন্ধনের যে একটা পাই বন্ধন থাকবে, সেই বন্ধনটা কি হবে, ভেঙে যাবে। ভেঙে এই কার্বনের একটা হাত খালি হবে, ওই হাতে আমাদের একটা বমিন যুক্ত হবে, আবার এই কার্বনে একটা হাত খালি হলে ওই কার্বনের একটা বমিন সে যুক্ত হবে। তো আমরা যদি এটাকে লিখে এভাবে, তাহলে CH2, এখানে আমাদের যেহেতু দ্বিবন্ধন, একটা বন্ধন পাই বন্ধন ভেঙে যাবে, সেহেতু এই কার্বনে একটা হাত খালি হবে। তারপরে এই সিগমা বন্ধন থাকবে, তারপরে এখানে কি CH2, এখানে CH2, আর এখানে আমাদের যে পাই বন্ধন ভাঙার কারণে এই কার্বনের একটা হাত খালি হয়ে যাবে, তাহলে আমরা কার্বনের হাত এখানে দেখাবো। তাহলে এই যে আমরা জানি ব্রোমিন না কি, এই ব্রোমিন 2 বা দ্বিপারমাণবিক গ্যাস একক বন্ধন, তারা কি করবে, এখান থেকে বলবো যে তোরা দুই ঠ্যাং আছে, এক ঠ্যাং আমি ভেঙে দেবো, তখন এই এসে সে ভেঙে দেবে। ইথিনের এখানে দেখো দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন ভাঙার ফলে এই ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত হবে, তাহলে এখানে আমাদের ব্রোমিন হবে, এবং আরেকটা ব্রোমিন এই কার্বনের এই হাতের সাথে যুক্ত হবে। তো আমাদের এই যে ব্রোমিন দেখতেছি না, এই ব্রোমিনের রং হচ্ছে আমাদের কুমড়া লাল বর্ণ। অনেক বইতে অনেক ভাবে লেখা থাকে, লাল বর্ণ লেখা থাকে বা গাঢ় গোলাপি লেখা থাকে, আমরা সাধারণত এটাকে বলবো কুমড়া লাল বর্ণ। আমি বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে দেখছি, অধিকাংশ বোর্ডে কুমড়া লাল বর্ণ লেখা। তাহলে ব্রোমিনের রংটা কি, কমলা লাল বর্ণ, কমলা লাল বর্ণ। তো এই যে যৌগটার নাম পেলাম, এটার নাম আমাদের কি, ইথিন। আমরা প্রত্যেকটা যৌগের নাম এভাবে লিখে দিব, ইথিন। আর এই ব্রোমিন এর রং হচ্ছে কমলা লাল বর্ণ। আর এইখানে যে যৌগটার নাম পেলাম, এটার নাম আমরা কিভাবে লিখবো দেখো। তাহলে আমাদের দেখো 1 নম্বরে একটা শাখা আছে, 2 নম্বরে আমরা শাখা আছে, তাহলে আমাদের এখানে শাখা থাকবে, 1 নম্বরে একটা শাখা, 2 নম্বরে একটা শাখা, তারপর আমরা একটা হাইফেন দেবো। তারপর আমাদের জানি দুইটি শাখা থাকলে নাম কি হয়, ডাই, তাহলে আমরা এখানে লিখবো ডাই। আর যেহেতু এখানে আমাদের শাখায় কি আছে, ব্রোমিন আছে, তাহলে ব্রোমিন থাকলে ব্রোমো, ক্লোরিন থাকলে ক্লোরো, আয়োডিন থাকলে আয়োডো, এরকম। তাহলে ব্রোমিন আছে, এখানে আমরা লিখবো ব্রোমো। আর যেহেতু কার্বন সংখ্যা আছে 2, তাহলে 2 থাকলে নাম হবে কি, ইথ, 2 থাকলে ইথ। আর যেহেতু একক বন্ধন আছে, একক বন্ধন থাকলে আমাদের কি যুক্ত হয়, একক বন্ধন থাকলে এন কথাটা যুক্ত হয়, একক বন্ধন থাকলে আমাদের এন কথা যুক্ত হবে, তাহলে এই কার হবে বিনোদন, ইথেন। তাহলে আমাদের এই যৌগটার নাম হচ্ছে কি 1,2-ডাইব্রোমো ইথেন। ঠিক আছে, 1,2-ডাইব্রোমো ইথেন। আর এই যে 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হলো, এটা হচ্ছে আমাদের বর্ণ। তো আমাদের এই বোর্ড প্রশ্নটি এখান থেকে এই পর্যন্ত দিলেই হবে। আমাদের বিআর পরীক্ষা এই প্রশ্ন চাই নাই, আমরা এই বিআর পরীক্ষা দেবো না, তো আমি এটুকু স্কিপ করে দেবো। তো আশা করি রাজশাহী বোর্ড 15 বোর্ড প্রশ্নটি তোমরা যদি এখান থেকে এই পর্যন্ত লিখতা, ইনশাআল্লাহ ফুল নাম্বার পাইতো। তাহলে আমাদের এখানে যে বিক্রিয়ায় লাল বর্ণের পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হলো, এই যৌগটার নাম আমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে লিখতে হবে 1,2-ডাই-ব্রোমো ইথেন। তাহলে কত সহজ দেখো, আমাদের যে যৌগটার নাম দেওয়া থাকবে আমরা সেই যৌগটার নাম এখানে লিখবো, আর যে যৌগটা উৎপন্ন করবে সেই যৌগটা আমরা এখানে লিখবো। তো এইভাবে আমি সকল বোর্ড প্রশ্ন তোমাদের সলভ করার চেষ্টা করি। প্রশ্নটি হচ্ছে আমাদের সিলেট বোর্ড 17, এখানে দুইটি যৌগ দেওয়া আছে, একটা হচ্ছে C2H4, অর্থাৎ এই যৌগটি আমাদের কি ইথিন, এবং আরেকটা যৌগ দেওয়া আছে দেখো C3COOH, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। এখানে বলছে যে 1 নং যৌগটি অসম্পৃক্ত কিভাবে প্রমাণ করবে। তো আমাদের 1 নম্বর যৌগটি অসম্পৃক্ত কিভাবে প্রমাণ করব, তো এই যৌগটা আমরা আগে সিলেট বোর্ড 17 এই যৌগটা আমরা আগে শনাক্ত করব। সিলেট বোর্ড 17 দেখো, সিলেট বোর্ড 17। তো আমরা লিখব উদ্দীপকের 1 নং যৌগটি ইথিন, উদ্দীপকের 1 নং যৌগটি কি ইথিন। তো ইথিনের সংকেত আমরা জানি C2H কত 4। ঠিক আছে, তাহলে ইথিনের সংকেত আমরা কিভাবে জানি দেখো, এখানে দেওয়া আছে ইথিন C2H3, এটার নাম হচ্ছে ইথিন। কিভাবে হলো, দুইটি কার্বন আছে ইথ, আর যেহেতু আমাদের এখানে এই সূত্রের সাথে মিলে কার্বন সংখ্যা যা তার চেয়ে ডবল, এই জন্য এটার নাম হচ্ছে ইথিন।
তো তারপরে প্রশ্ন বলছে যে বলছে দেখো 1 নং যৌগটি একটি অসম্পৃক্ত যৌগ, তাহলে উদ্দীপকে 1 নং যৌগটি ইথিন দা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। নিম্নে প্রমাণ করা হলো। তাহলে আমরা লিখবো ব্রোমিন পরীক্ষা। তাহলে ব্রোমিন পরীক্ষা কি লিখবো? কার্বন টেট্রাক্লোরাইড এর উপস্থিতিতে কার্বন টেট্রাক্লোরাইড হবে, ঠিক আছে? কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে তাহলে ইথিন, এখানে আমাদের এটা আছে আণবিক সংকেত, তাহলে ইথিনের গাঠনিক সংকেত এই যে এত কমলা লাল বর্ণের ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে আমাদের ঠিক এই 1,2-ডাইব্রোমিথেন আগেরটার মতোই 1,2-ডাইব্রোমিথেন উৎপন্ন করে। বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়। এই বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ততা প্রমাণিত হয়। তারপর আমরা বিক্রিয়া দেব ইথিন, তারপর ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে এবং এখানে প্রভাবক হিসাবে থাকবে কে? কার্বন টেট্রাক্লোরাইড। প্রভাবক জিনিসটা কি? যারা মনে করো বিক্রিয়াকে সংগঠিত করা, কিন্তু এদের বাস্তবিক কোনো কাজ নাই। যেমন আমরা প্র্যাকটিক্যাল যদি বুঝি, যেমন একটা ছেলে একটা মেয়েকে ঘটক কি করে? বিয়ে পড়ায়, কিন্তু এই ঘটকের কোনো লাভ কি? লাভটা হচ্ছে যে কিছু খাইতে পারে যদি ঘটক এটাই হলো লাভ। কিন্তু আমাদের এই বিক্রিয়াকে তারা সংগঠিত করার জন্য প্রভাবক হিসাবে আমরা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করি। ব্যবহার করার ফলে এখানে এই ব্রোমিন একটা বন্ধন ভেঙে এই হাতে একটা ব্রোমিন যুক্ত হবে এবং এই হাতে একটা ব্রোমিন যুক্ত হয়ে কি করবো? 1,2-ডাইব্রোমিথেন উৎপন্ন করবো, আর এটার বর্ণ হচ্ছে বর্ণহীন। তাহলে এইভাবে আমরা অসম্পৃক্ত একটা প্রমাণ দেখা দেবো। তারপর আরেকটা হচ্ছে বিয়ার পরীক্ষা দেখা দেবো। বিয়ার পরীক্ষা যৌগটি আমরা ইথিন আমরা আবার এই জায়গায় লিখবো যে C2 যৌগটি লঘু জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে কি যৌগ উৎপন্ন হবে? এখন আমি বিক্রিয়া দেখাবো, দেখাইলে বুঝবা। এই বিক্রিয়ায় লঘু জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপী বর্ণ বিনষ্ট হয়। এই বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ততা প্রমাণিত হয়। তো এই জিনিসগুলা বোঝানোর জন্য আমি এই নিচের অংশটুকু ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা, বিয়ার পরীক্ষার জন্য আমরা এখন আবার ইথিনকে এই জায়গায় লিখবো CH2 ডাবল বন্ড CH2, তারপরে আমরা কি করব? এর সাথে পানি যোগ করব এবং তার সাথে জাইমান অক্সিজেন যোগ করব। এই জাইমান অক্সিজেনের কাজ হচ্ছে বিক্রিয়াকে দ্রুত ঘটানো এবং সাহায্য করা, ঠিক আছে? জাইমান অক্সিজেন কিভাবে লেখা লাগে? অক্সিজেন লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে তাকে আবদ্ধ করা হয় এবং আমরা একে জারিত করব কি দ্বারা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। তো আমরা একে যদি জারিত করি, আমরা জানি এই যে পানি আছে না, এই পানির ভিতরে আমাদের কি থাকে? OH, ঠিক আছে? OH প্লাস, এখানে এই পানির ভিতরে আমাদের কি আছে? হাইড্রোজেন প্লাস এবং OH মাইনাস আছে। আর এখানে দেখো এই জাইমান অক্সিজেন থেকে অক্সিজেন আর এই হাইড্রোজেন মিলে তাহলে OH আর একটা তৈরি হলো। হওয়ার পরে কি করবো? এখন আমাদের এই দ্বিবন্ধন ভেঙে এই কার্বনে একটা আমাদের OH মূলক আসবে এবং এই কার্বনে একটা OH মূলক আসবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি CH2, এখানে বন্ধন দিলে OH, তারপরে এখানে একক বন্ধন হবে, তারপরে এখানে কি হবে? CH2, এখানে আর একটা OH হবে। তাহলে আমাদের এখন এই যে এই বিক্রিয়াটা আসলে আশা করি বুঝছো তোমরা। এখন এই বিক্রিয়াটার নামকরণ আমরা কিভাবে করব দেখো। এখন আমাদের 1 নাম্বার কার্বনে OH আছে, 2 নাম্বার কার্বনে OH আছে, তাহলে আমরা লিখবো 1 2, তারপরে এই যোগের মতোই একটা হাইফেন দিব। তারপর দুটি যেহেতু আমাদের OH মূলক আছে তাহলে এখানে লিখবো আমরা ডাই, আর যেহেতু OH মূলক থাকলে আমরা বলবো কি? অল, ডাইঅল। আর যেহেতু দুটি কার্বন আছে তাহলে নামকরণ করতে হবে ইথ, যেহেতু একক বন্ধন আছে নাম হবে ইথেন। তাহলে এটার নাম হচ্ছে 1,2-ডাইঅল ইথ। অথবা আমরা এটাকে বলতে পারি 2 কার্বন থাকলে ইথিলিন গ্লাইকল, 3 কার্বন থাকলে প্রোপিলিন গ্লাইকল। তাহলে আমরা এটা অথবা বলতে পারি ইথিলিন গ্লাইকল। 3 কার্বন থাকলে হবে প্রোপিলিন গ্লাইকল, 4 কার্বন থাকলে হবে বিউটিলিন গ্লাইকল। আচ্ছা, তারপর আমরা লিখবো উপরিক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। আশা করি এইভাবে যদি তুমি এই প্রশ্নটি আনসার দিতে পারো তাহলে তোমাকে সারা একটি নাম্বারও কাটতে পারবে না। তো তাহলে আমাদের এইখানে দেখো এই যৌগটার নামগুলো আমরা লিখি না, এই যৌগটার নাম আমরা এখন এখানে লিখবো। তাহলে আমরা এটা লিখি ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। তাহলে আমাদের দেখো এখানে আমরা এটা হচ্ছে আমাদের বর্ণহীন,
এই যে আমরা যে ইথিলিন গ্যালাকল উৎপন্ন হলো না, এটা কিন্তু বর্ণহীন। এইভাবে ব্র্যাকেট দিয়ে দিবা, এটাও বর্ণহীন। মানে আমরা যখন এই যে ব্রোমিন দ্রবণ যোগ করবো ইথিনের ভিতরে, তখন এই লাল কমলা বর্ণ আমাদের নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বর্ণহীন হবে। এবং আমাদের এই যে পটাশিয়াম গোলাপি, হ্যাঁ গোলাপি বর্ণ, যখন আমরা এই যে ইথিনের ভিতরে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ নষ্ট হবে, তখন আমাদের বুঝবো যে এটা আমাদের কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই দুইটা প্রমাণের মাধ্যমে আমরা খুব সহজভাবে ব্যাখ্যা দিতে পারি। আশা করি সিলেট বোর্ডের প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে। এখন দুই কার্বন বিশিষ্ট যতগুলা বোর্ড প্রশ্নে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ আছে, সবগুলা আমরা এইভাবে ব্যাখ্যা দেবো, শুধু শনাক্তটুকু ভিন্ন। আমি দুই কার্বন বিশিষ্ট দেখতেছি কোন কোন বোর্ডে এসেছে আমাদের, দেখো। তারপরে হচ্ছে যশোর বোর্ড 16, যশোর বোর্ড 16 বলছে যে এখানে আমাদের এক্স যৌগটি, যশোর বোর্ড 16 দেওয়া আছে এক্স যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষার সাথে প্রমাণ করো। তাহলে আমাদের যশোর বোর্ড 16 দেওয়া আছে, দেখো এরকম CH3, তারপর CH2OH। আমাদের এখানে এটার নাম হচ্ছে কার্বন আছে 1 2, তাহলে 2 কার্বন থাকলে নাম হয় ইথ, আর OH থাকলে নল, তাহলে এটার নাম হচ্ছে ইথানল। ইথানলের কে দেওয়া আছে H2SO4। তাহলে ইথানলে আমাদের প্রভাব হিসাবে সালফিউরিক অ্যাসিড এবং তাপ দিচ্ছে, তাপ দিলে আমাদের এখানে বলছে X প্লাস পানি উৎপন্ন হয়। তাহলে আমরা জানি ইথানলকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তাপ দেই, তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হয়, ইথিন। তাহলে ইথিনের সংকেত আমরা জানি নিশ্চয়ই C2H4। হ্যাঁ, তাহলে এখানে বলছে যে উদ্দীপকের X একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। তাহলে আমরা আগে বিক্রিয়াটা দেখাবা। বিক্রিয়া লিখতে যে উৎপন্ন X যৌগটি ইথিন, এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। লেখা তারপরে ব্রোমিন পরীক্ষা দেখাবা এই সেম ভাবে, তারপরে বিয়ার পরীক্ষা দিবা সেম ভাবে, দেওয়ার ফলে উপযুক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে ইথিলিন আচ্ছা। এখানে আমাদের এটাও আমরা এখানে দেখি ইথিলিন গ্লাইকল। তাহলে উপযুক্ত, তারপরে সেম ভাবে বিক্রিয়াটা পূর্ণ। আমি এই প্রশ্নটির অ্যান্সার আবার বলতেছি। বিক্রিয়াটি পূর্ণ করবার পরে লিখবা উদ্দীপকের এক যৌগটি হচ্ছে ইথিন, যা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। তারপরে ব্রোমিন পরীক্ষা দেখাবা সেম ভাবে, তারপর বিয়ার পরীক্ষা দেখাবা সেম ভাবে, দেখার পরে যেভাবে লিখছে সেভাবে লেখার পর লিখবা যে উপযুক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। আশা করি তোমরা যশোর বোর্ড 16 বুঝছো। এখন এই রিলেটেড যতগুলো বোর্ড প্রশ্ন আছে আস্তে আস্তে সবগুলো সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা দেখো, এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2016 এর বোর্ড প্রশ্ন সমাধান করব। এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে বক্সে বলছে যে উদ্দীপকের কোন যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা একটু আগে জেনেছি, প্রথমে আলোচনা করছি যে যদি আমাদের কার্বন সংখ্যা সে ডবল হয় অর্থাৎ CnH2n, এটা হচ্ছে আমাদের অ্যালকেনের সূত্র। আর অ্যালকেনরাই সাধারণত কি হয়, আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়। আর ওয়াই যৌগ দেওয়া আছে CnH2n+2, তাহলে এটা হচ্ছে অ্যালকেনের সূত্র। আর অ্যালকেনরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে এটা হবে না। তাহলে উদ্দীপকের X যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। তাহলে এখানে আমাদের এই সূত্র দেওয়া আছে CnH2n এবং বা n এর মান দেওয়া আছে কত 2। তাহলে এখানে যদি আমরা 2 বসাই এবং 2 দুগুণা 4, তাহলে কি পাই, ইথিন পাই, যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। তাহলে আমরা কিভাবে লিখবো, উদ্দীপকের X যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর কারণ হলো এটি আমাদের অ্যালকিন গোত্রের সদস্য। আমরা জানি যে সকল মৌল, আমরা এটা কিভাবে লিখবো, উদ্দীপকের X হচ্ছে অ্যালকিন যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সুতরাং CnH2n বা এটার n এর মান দেওয়া আছে দেখো 2, তাহলে এখানে 2 বসাইলাম, আর 2 দুগুণা 4 ইথিন, যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। তারপরে আমরা সেম ভাবে ব্রোমিন পরীক্ষা দেব, বিয়ার পরীক্ষা দেব, তারপর বলবো উপযুক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড 2016 প্রশ্নটি বুঝছো। আমাদের খালি শনাক্তটা ভিন্ন, কিন্তু সেম ভাবে সবগুলো এক, এতটুকু তো লিখলেই তুমি ফুল মার্ক। আচ্ছা, এখন আমরা যশোর বোর্ডে একটু সমাধান করব। যশোর বোর্ডে একটা বক্স দেওয়া আছে, বক্সে দেওয়া আছে X হচ্ছে পলিথিনের মনোমার এবং Y হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। তারা বলছে উদ্দীপক X যৌগটি ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। তাহলে আমরা লিখবো উদ্দীপকের পলিথিনের মনোমার হলো আমাদের কি, ইথিন, যা আমাদের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে নিম্নে ব্যাখ্যা করা হলো। তারপর আমরা ব্রোমিন দ্রবণের এইটুকু দিয়ে দেবো, বিয়ার পরীক্ষা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমাদের যেহেতু ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে,
এইটুকু আমাদের চাইছে, এইটুকু দেব। বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ত প্রমাণ করা হয়, এই কথাটা না দিলে হবে। তাহলে লিখবা যে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ইথিন কমলা লাল বর্ণের দ্রবণের সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো ইথিন উৎপন্ন করে, বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়। তারপর এই বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ত প্রমাণ হয়, এই লাইনটা আমরা দিব না, না দিয়ে বিক্রিয়া দিয়ে দেব, দিয়ে দিলে আমাদের এটার ফুল মার্কস হয়ে যাবে। আশা করি এই প্রশ্নটা। তারপরে দেখো আমাদের ময়মনসিংহ বোর্ড একুশে বলছে 1 নং যৌগটি কিভাবে শনাক্ত করবে। তাহলে 1 নং যৌগটি আমাদের 1 নং যৌগটি দেওয়া আছে কি, 1 নং যৌগের সূত্র দেওয়া আছে দেখো এরকম CnH2n H2n। তাহলে আমাদের এই 1 নং যৌগের এখানে যদি আমরা 2 বসাই তাহলে C2H4 পাবো। তাহলে অর্থাৎ যৌগটি আমাদের ইথেন। তাহলে ব্রোমিন পরীক্ষা দেখাবো, তারপর বিআর পরীক্ষা দেখাবো, দেখানোর পর বলবো উপরিক্ত দুটি পরীক্ষার মাধ্যমে উপরোক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে উক্ত যৌগটি আমাদের কি ইথিন, ঠিক আছে, বা উক্ত যৌগটি আমাদের কি সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, ইথিন ইথিন। তাহলে এই যৌগটা আমরা লেখাবো উপরোক্ত দুটি পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায় যে উপরোক্ত যৌগটি আমাদের অসম্পৃক্ত যৌগ। তখন আমরা এটুকু দেব না, উপরিক্ত লিখবো উপরোক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে উক্ত যৌগটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই প্রশ্নটির অ্যান্সার এইভাবে দেওয়ার পর এটুকু লিখলে আমাদের হবে। তো ময়মনসিংহ বোর্ড আমরা 21 সলভ করলাম। এখন আমরা ঢাকা বোর্ড 2020 সালে প্রশ্নের সমাধান করব। দেখো এখানে বলছে যে যৌগ এ সমগোত্রীয় শ্রেণী দেওয়া আছে CnH2n এবং বি যৌগ দেওয়া আছে CnH2n+1 এবং কার্যকরী মূলক দেওয়া আছে OH। এখানে বলছে n = 2। তার বলছে এ যৌগ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে প্রমাণ করবে। তাহলে দেখো আমাদের এখানে এ যৌগটি দেওয়া আছে হচ্ছে, এ যৌগটি দেওয়া উদ্দীপকের এ যৌগ আমরা লিখবো উদ্দীপকের এ যৌগের সমগোত্রীয় শ্রেণী হলো আমাদের CnH2n, ঠিক আছে। এবং বা এখানে আমাদের দেখো প্রশ্নে n এর মান দেওয়া আছে 2, তাহলে আমরা এখানে যদি 2 বসাই C2H4 যা কিনা ইথেন। হ্যাঁ, এখানে যদি আমরা n এর মান 2 বসাই তাহলে C2 এবং H এর মান এখানে 2 আর এর সাথে 2 গুণ করলে কত হয় H4, যা উদ্দীপকের যৌগের সমগোত্রীয় শ্রেণী বা এত। এখন যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নির্ণয় প্রমাণ করা হলো, যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। এটুকু লিখবো আমরা, প্রমাণ করা হলো। আচ্ছা, তারপর আমরা লিখবো ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিব। ব্রোমিন দ্রবণ পরীক্ষা কিভাবে করি আমরা, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ইথেন, এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত, এর গাঠনিক সংকেত হচ্ছে এটা। আমরা এই আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত কিভাবে করায় এটা আমরা একটু আগে বুঝাইছি। কমলা লাল বর্ণের ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে কি করবে, 1,2 ডাইব্রোমো ইথিন উৎপন্ন করবে, বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হবে। অর্থাৎ আমরা এটুকু যদি লিখে দিই তাহলে আমাদের এই ঢাকা বোর্ড 2020 সালের প্রশ্নের সমান হয়ে যাবে। তারপরে বলে দেবো উপরোক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে ইথেন একটি অসম্পৃক্ত যৌগ। কত সহজ। আচ্ছা, তারপরে আমরা সমাধান করব হচ্ছে যশোর বোর্ড 22। এখানে বলছে যে একটা বক্স দেওয়া আছে, বক্সে দেওয়া আছে জেড যৌগ, এর সঙ্গে দেওয়া CnH2n, ঠিক আছে। বলছে জেড যৌগের অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে, জেড যৌগের অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে। তাহলে উদ্দীপক জেড যৌগের সংকেত দেওয়া আছে, আমাদের আগে শনাক্ত করব উদ্দীপকের জেড যৌগের সংকেত দেওয়া আছে দেখো কি CnH2n, এবং আমাদের এই n এর মান কত দেওয়া আছে দেখো 2 দেওয়া আছে। তাহলে আমরা এখানে 2 বসাই তাহলে কি পাই C2 এবং H, এই জায়গায় 2 বসাই 2 2 4, তাহলে H4, যা কিনা এটার নাম হচ্ছে ইথিন, ঠিক আছে। আমরা যে পাইলাম এই জেড যৌগ সেটা হচ্ছে ইথিন, যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন,
তারপর নিম্নে প্রমাণ করা হলো, নিম্নে প্রমাণ করা হলো, প্রমাণ করা হলো। তারপরে আমরা এইটুকু লিখে দেব, ব্রোমিন পরীক্ষা দেব, বিয়ার পরীক্ষা দেব, তারপর উক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে ইথেন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি তোমরা এই বোর্ড প্রশ্নটি বুঝছো। ময়মনসিংহ 22 এখানে বলছে দেখো যে ইথিন অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি উচ্চ তাপ ফসফরিক অ্যাসিড প্রভাব হিসেবে আছে এবং উৎপন্ন করছে বিযৌগ। তারপর বলছে যে উদ্দীপকের বিক্রিয়ক হাইড্রোকার্বন একটি অসম্পৃক্ত যৌগ, পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। তো আমরা কিভাবে লিখব? উদ্দীপকের বিক্রিয়ক তথা ইথিন CH2 ইথিন হাইড্রোকার্বনটি একটি অসম্পৃক্ত যৌগ, নিম্নে পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হলো। তারপর আমরা ব্রোমিন পরীক্ষা, বিয়ার পরীক্ষা দিয়ে পূর্বোক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। আমরা দেখো একটি মাত্র প্রশ্ন মুখস্থ করার মাধ্যমে সকল বোর্ড প্রশ্ন কিভাবে খুব সহজভাবে সমাধান করতে পারছি। আর আমি এই প্রশ্নটি এমন ভাবে লেখার চেষ্টা করছি যাতে তোমাকে সারা কোনো কিছু ভুল না ধরতে পারে। তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝছো। এখন আমরা সমাধান করব যশোর বোর্ড 20। যশোর বোর্ড 20 বলছে 1 নং এ দেওয়া আছে পলিথিনের মনোমার, আর প্রশ্ন বলছে উদ্দীপকের 1 নং যৌগটির অসম্পৃক্ততা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করো। তো আমরা এটা কিভাবে শনাক্ত করব? দেখো লিখবো উদ্দীপকের 1 নং হলো পলিথিনের মনোমার। আমরা জানি পলিথিনের মনোমার হলো ইথিন, নিম্নে অসম্পৃক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হলো। তারপর আমরা ব্রোমিন পরীক্ষা দেখাবো, বিয়ার পরীক্ষা দেখাবো, তারপর উক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। আশা করি তোমরা এই বোর্ড প্রশ্নটিও খুব সহজে বুঝছো। জাস্ট একটি বোর্ড প্রশ্ন তুমি ভালো করে যদি বোঝো, বাকিগুলা সেম। এখন আমরা সমাধান করব দিনাজপুর বোর্ড 20। এখানে বলছে যে CH3CH2Cl অর্থাৎ ক্লোরো ইথেন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এক যৌগ উৎপন্ন করে, তারপর সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে। তো আমরা এখানে এক যৌগটাকে যদি আমরা পূরণ করি, এখানকার এই যে সোডিয়াম আর এখানকার ক্লোরিন মিলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড। তারপরে আমাদের এখান থেকে একটা হাইড্রোজেন এবং OH মিলে কি হবে? পানি। ঠিক আছে। আর এখানে এই বিক্রিয়াটি আমাদের অবশিষ্ট যে এক যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের ইথিন। তাহলে আমরা বিক্রিয়াটি পূর্ণ করলাম, পূর্ণ করে কি এক যৌগটা কি পেলাম? ইথিন। তাহলে উদ্দীপকের এক যৌগটি ইথিন যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, নিম্নে বিক্রিয়া সহ প্রমাণ করা হলো। তারপর আমরা ব্রোমিন পরীক্ষা দেখাবো, বিয়ার পরীক্ষা দেখাবো, তারপর বলবো উক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। আশা করি তোমরা এই বোর্ড প্রশ্নটি বুঝতে। এখন আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনগুলো সমাধান করব। তো অ্যালকেন সমাধান করার ক্ষেত্রে আমরা যে প্রশ্নটি প্রথম নিয়েছি সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016। তো এখানে বলছে দেখো একটা যৌগ এবং পানি দেওয়া আছে এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 ATM চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে আমাদের কি 1 2 3 কার্বন থাকলে প্রোপানল উৎপন্ন হয়। তো আমাদের এখানে বলছে যে প্রশ্ন বলছে দেখো যে এখানে এ হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তারপর উদ্দীপকের এ যৌগ থেকে কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন পাওয়া যায় সমীকরণ সহ ব্যাখ্যা করো। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন হয় তাহলে আমাদের এখানে হবে প্রোপিন। ঠিক আছে, প্রোপিন। তাহলে আমাদের উদ্দীপকের এ যৌগ থেকে যেভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন পাওয়া যায় নিম্নে সমীকরণ সহ ব্যাখ্যা করা হলো। তাহলে আমরা ব্রোমিন পরীক্ষা দেব। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড উপস্থিতিতে এখানে আমরা এখানে লিখবো হলো, এটা আমরা পরে লিখবো, তারপর এটা আমরা পরে লিখবো, উৎপন্ন করে এত উপস্থিত ড্যাশ কমলা লাল বর্ণের। তাহলে এখানে আমাদের কি হবে? এত উপস্থিতিতে এখানে আমাদের প্রোটিনের নাম লিখতে হবে। তাহলে CH3 বন্ড CH2 ডাবল বন্ড CH2 এত কমলা লাল বর্ণের ব্রোমিনের পানির সাথে বিক্রিয়া করে। এখন যে যৌগটা উৎপন্ন করবো আমি বিক্রিয়ার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। উৎপন্ন করে বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়। এই বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ততা প্রমাণিত হয় বা সম্পৃক্ততা হয়। যেহেতু প্রশ্ন আমাদের সম্পৃক্ত কিভাবে প্রমাণ করবে সেই জিনিসটা আমরা আলোচনা করব। দেখো তাহলে আমরা এখানে লিখবো হলো, তাহলে আমরা এখানে প্রোপিন নিলাম CH3 বন্ড CH2 ডাবল বন্ড CH2। তো নেওয়ার পর আমরা এখানে ব্রোমিন যোগ করব। ব্রোমিন যোগ করলে আমাদের কিসের উপস্থিতি নেওয়া লাগবে? কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে আমরা বিক্রিয়া ঘটাই। তাহলে যেখানে আমাদের দ্বিবন্ধন সেখানে একটা বন্ধন ভেঙে যাবে, কারণ আমরা জানি দ্বিবন্ধনে একটি থাকে পাই বন্ধন, একটা থাকে সিগমা বন্ধন। যেটি আমাদের সিগমা বন্ধন সেই বন্ধনটা ভাঙে যায় এবং এই 2 কার্বনের দুটি আমাদের সক্রিয় যোগযুক্ত হয়। সেই ক্ষেত্রে সেই জায়গায় আমাদের ব্রোমিন এসে যুক্ত হয়।
আমরা এটাকে লিখতে পারি CH3 বন্ড CH2। এই কার্বনের একটা বন্ধন ভাঙার কারণে এই কার্বনে একটা হাত খালি হবে এবং সেই হাতে কি ব্রোমিন আসবে। তাহলে এখানে একক বন্ধন এবং এই কার্বনে একটা হাত খালি হওয়ার পরে এই কার্বনে একটা হাত খালি হবে, এই কার্বন দ্বিবন্ধন ভাঙার কারণে এই কার্বনের একটা হাত খালি হবে, সেই ক্ষেত্রে আবার একটা ব্রোমিন এসে যুক্ত হবে। তো এই ব্রোমিনের রং হচ্ছে আমাদের এখানে কমলা লাল বর্ণ। এখানে আমরা এই রংটা লিখে দেব কমলা লাল বর্ণ। এবং এই যে এই যৌগটার নাম লিখলে একটু ভালো হয়, এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন, ঠিক আছে। এখন এই যে যৌগটা উৎপন্ন করলে আমরা নামকরণ শিখবো। যেহেতু যে দিক দিকে শাখা শিকল হয় সেই দিক দিয়ে আমাদের নামকরণ করতে হয়। মানে এই দিক দিয়ে যদি আমরা কার্বনের নামকরণ করতে যাই তাহলে এই দিক দিয়ে করলে আমাদের শাখার দূর হয়ে যায়, এই জন্য আমরা এই দিক দিয়ে করলাম। তাহলে এখানে এটাকে আমরা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিলাম। তাহলে এই জন্য লিখতে হবে 1 2 1, 2। যেহেতু দুইটা আছে ডাই, একটা থাকলে মনো, দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে টাইপ, চারটা থাকলে টাইম, এগুলো শিখাইছি। দুইটা আছে এই জন্য ডাই। আর যেহেতু আমাদের এখানে কি আছে ব্রোমিন আছে এই জন্য ব্রোমো। আর যেহেতু কার্বন সংখ্যা আছে 1 2 3 এই জন্য প্রোপ। আর যেহেতু একক বন্ধন আছে এই জন্য নাম হবে এন। এখন নাম করে আমি বিশ্লেষণ সহকারে করে বোঝানোর চেষ্টা করতেছি। এর নাম হচ্ছে 1 2 ডাই ব্রোমো প্রোপেন। তাহলে আমরা এখানে লিখবো 1 2 ডাই ব্রোমো প্রোপেন উৎপন্ন করে। আচ্ছা, এখন আমরা বিয়ার পরীক্ষার জন্য আমরা এখানে আবার কি করব, এখানে আমরা আবার প্রোপিনকে নিব। তাহলে CH3 বন্ড CH2 ডাবল বন্ড CH2। প্রোপিন যৌগটি কি করবে, লৌহ জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্বারা জারিত হয়ে এখানে আমাদের ইথিলিনের জায়গা কি হবে, প্রোপিলিন হবে। প্রোপিলিন উৎপন্ন করে এ বিক্রিয়ায় লৌহ জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বেগুনি বর্ণ নষ্ট হয়। এ বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ততা প্রমাণ হয়। যেহেতু প্রশ্নে সম্পৃক্ত কিভাবে হয় তাহলে লিখবেন সম্পৃক্ততা তৈরি হয় আর কি। তাহলে আমাদের এখানে এটা কিন্তু বর্ণহীন। আমাদের যে এই প্রোটিনের সাথে যখন আমরা কমলা লাল বর্ণের যুক্ত করব, এই কমলা লাল বর্ণ যেটা এখানে যেটা উৎপন্ন করবো সেটা কিন্তু আমাদের বর্ণহীন। এবার লিখে দিবা। তারপরে আমরা তাহলে এখানে আবার এখানে প্রোপিন লিখবো বিয়ার পরীক্ষার ক্ষেত্রে। এখানে আমরা প্রোপিন নেওয়ার পরে আমরা কি করব, এর সাথে পানি যোগ করব এবং আমরা বিক্রিয়াকে দ্রুত ঘটানোর জন্য কি করব, জাইমান অক্সিজেন যোগ করব। নিশ্চয়ই জানো জাইমান অক্সিজেন থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, মানে বিক্রিয়াকে দ্রুত ঘটানোর জন্য। এবং প্রভাবক হিসাবে আমরা কি নেব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমাদের কি ঘটবে দেখো, এই যেই জায়গা আমাদের দ্বিবন্ধন সেই জায়গা এখান থেকে একটা, এখানে আমরা জানি পানির ভিতরে কি থাকে OH প্লাস হাইড্রোজেন, OH মাইনাস হাইড্রোজেন থাকে। এবং এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে OH এসে এই দুটি এখান থেকে একটা OH আসবে এবং পানি থেকে একটা OH আসবে। আসার পরে তারা কি করবে, এখানে আমাদের দ্বিবন্ধন আছে না, এই দ্বিবন্ধনে একটি বন্ধনকে ভেঙে ফেলবে এবং এখানে কার্বনের হাত খালি হবে, সেই জায়গায় আমাদের OH মূলক এসে যুক্ত হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি CH কত 3 CH2। এখানে একটা বন্ধন ভেঙে যাবে, কোন বন্ধন ভাঙবে, সিগমা বন্ধন ভাঙবে এবং এই জায়গায় আমাদের OH এসে যুক্ত হবে। তাহলে এখানে একটা বন্ধন, তারপর CH2 এবং এখানে একটা আমাদের OH মূলক এসে যুক্ত হবে। তো এই যৌগটার নাম আমরা কি লিখবো, প্রোপিলিন। অথবা যদি আমরা ইউপেক পদ্ধতিতে নাম লিখি তাহলে এটার নাম বলতে পারি 3 কার্বন আছে দেখে এর নাম হচ্ছে প্রোপ। তারপর এখানে দুইটাই আছে ডাই অল, ঠিক আছে, বলতে পারি। তারপর উপযুক্ত দুটি পরীক্ষার মাধ্যমে সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায়। যেখানে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে গেল, এখন এই দুইটা হলো এক বন্ধন হলেই সম্পৃক্ত। উপযুক্ত দুটি পরীক্ষার মাধ্যমে অসম্পৃক্ততা প্রমাণ হয়, অর্থাৎ প্রশ্নের সাথে তোমরা এটা মিলিয়ে লিখ। এখন আমরা সমাধান করব বরিশাল বোর্ড 17। এখানে 3টি যৌগ দেওয়া আছে। 1 নাম্বার দেওয়া আছে C3H6 অর্থাৎ প্রোপিন এবং 2 নাম্বার দেওয়া আছে আমাদের আরেকটি যৌগ এবং 3 নাম্বার একটি যৌগ। তো আমাদের এখানে 1 নাম্বার যৌগটি আমাদের কি, 1 নাম্বার যৌগটি প্রোপিন। আর আমাদের প্রোপিনরা সাধারণত কি হয়, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ আমাদের অ্যালকিনরা সাধারণত কি হয়, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই জন্য আমাদের উদ্দীপকের 1 নং যৌগটি
কি প্রোপিন যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা হলো। তারপর আমরা বোমিন পরীক্ষা দেখাবো এবং বিয়ার পরীক্ষা দেখাবো। তারপর লিখবো উপরোক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত পাওয়া যায় যে এখানে ইথিনের জায়গায় কি হবে প্রোপিন। প্রোপিন একটি অসম্পৃক্ত যৌগ। আশা করি তোমরা এই বোর্ড প্রশ্নটি বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব বরিশাল বোর্ড 22। এখানে প্রশ্নে বলছে দেখো যে 1 নং যৌগের অসম্পৃক্ততার পরীক্ষার সমীকরণ বর্ণনা করো। তাহলে আমাদের দেখো 1 নম্বর যৌগটি হচ্ছে আমাদের প্রোপিন যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা হলো। তারপর আমরা বোমিন পরীক্ষা দেব, বেয়ার পরীক্ষা দেব, তারপর বলবো উপরোক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে প্রোপিন একটি অসম্পৃক্ত। এখন আমরা সমাধান করব বরিশাল বোর্ড 21। এখানে বলছে ওয়াই ও জেড দুটি যৌগ। ওয়াই একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার আণবিক ভর 42 এবং জেড একটি অ্যালকোহল যার আণবিক ভর 60। এখন বলছে ওয়াই যৌগের অসম্পৃক্ত কিভাবে প্রমাণ করবে, সমীকরণ ব্যাখ্যা করো। তাহলে দেখো এখানে আমরা লিখবো ওয়াই একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার আণবিক ভর 42, অর্থাৎ তাহলে আমরা যদি এটা প্রোপিন ধরি বা প্রোপিনের এখানে কার্বনের 12 গুণন এই 3 যোগ হাইড্রোজেনের কত 1 গুণন 6 বা 42 যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে আমাদের এই প্রোপিনের সাথে আণবিক ভরের সাথে মিলে যায়, যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। তারপর আমরা বোমিন পরীক্ষা দেব, বেয়ার পরীক্ষা দেব, তারপর উপরোক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে প্রোপিন একটি অসম্পৃক্ত যৌগ। দিনাজপুর বোর্ড 22 এখানে বলছে যে উদ্দীপকের বক্সে দেওয়া আছে এ যৌগ, বি যৌগ, সি যৌগ। এখানে বলছে যে বি যৌগ উদ্দীপকের বি যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সমীকরণের বর্ণনা সহ প্রমাণ করো। তাহলে উদ্দীপকের বি যৌগটি আমাদের দেওয়া আছে সূত্র হচ্ছে CnH2n, এখানে n এর মান দেওয়া আছে 3 বা এখানে 3 বসালে C3H6 যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ এটা একটা প্রোপিন। আমরা জানি n এর মান যা তার সাথে হাইড্রোজেনের সংখ্যা বেশি হয় তাহলে ওটা হচ্ছে অ্যালকিন, আর যা কি হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। তারপর আমরা ব্রোমিন পরীক্ষা দেব, বেয়ার পরীক্ষা দেব, তারপর দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে প্রোপিন একটি অসম্পৃক্ত যৌগ। এখন আমরা সমাধান করব ময়মনসিংহ বোর্ড 2020। এখানে বলছে দেখো যে উদ্দীপকের বি ও সি যৌগের মধ্যে কোনটি অসম্পৃক্ত প্রদর্শন করে একটি পরীক্ষণের মাধ্যমে বিশ্লেষণ করো। লিখবা উদ্দীপকের বি ও সির ভিতরে অর্থাৎ সি যৌগটি অসম্পৃক্ততা প্রমাণ করে একটি পরীক্ষার মাধ্যমে নিম্নে বিশ্লেষণ করা হলো। তারপরে তুমি শুধু ব্রোমিন পরীক্ষা দিতে পারো অথবা শুধু বিআর পরীক্ষা দিতে পারো, মানে শুধু একটি পরীক্ষার মাধ্যমে চাইছে। তাহলে বি ও সি দুইটার ভিতরে আমাদের এখানে বি যৌগটা অসম্পৃক্ত প্রমাণ দেয় না, কারণ এটা অ্যালকেন, আর সি যৌগটা হচ্ছে প্রোপিন যা আমাদের কি অসম্পৃক্ত প্রমাণটা বলবা নিম্নে ব্যাখ্যা করা হলো। তারপরে ব্রোমিন পরীক্ষা দিয়ে দিলে আমাদের। তারপরে আমরা সমাধান করব দেখো সকল বোর্ড 18। সকল বোর্ড 18তে বলছে দেখো যে উদ্দীপক একটা বক্স দেওয়া আছে, বলছে উদ্দীপকের এক্স যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে প্রমাণ করবে। উদ্দীপকের এক্স যৌগটি দেওয়া আছে আমাদের CnH2n, অর্থাৎ এখানে যদি আমরা n এর মান 3 দেওয়া আছে তাহলে এখানে 3 বসাই। উদ্দীপকের এক্স যৌগটি দেওয়া আছে CnH2n এবং n এর মান দেওয়া আছে 3, তাহলে 3 বসাই CnH2 2 3 গুণ 6। তাহলে উদ্দীপকের এক্স যৌগটি প্রোপিন যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। তারপর বোমিন পরীক্ষা এইভাবে দিবা, বেয়ার পরীক্ষা দেওয়ার পরে বলবো উপরোক্ত দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি সকল বোর্ড 18 তোমরা বুঝতে। এখন দেখো আমরা সুন্দরবন কুমিল্লা বোর্ড 23। সেখানে দেওয়া আছে উদ্দীপকের একটি অসম্পৃক্ত তা বিক্রিয়ার মাধ্যমে বর্ণনা করো। এখানে এ হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন কি প্রোপিন যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। তারপরে ব্রোমিন পরীক্ষা বেয়ার পরীক্ষা দিবা, তারপর দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আশা করি কুমিল্লা বোর্ড 23 বুঝতে হবে। তারপরে হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 23। রাজশাহী বোর্ড 23 দেখো রাজশাহী বোর্ড 23 আমাদের শক দেওয়া আছে। শকে বলছে যে বি যৌগটি ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। তাহলে বি যৌগ আমাদের দেওয়া আছে CnH2n, এখানে n এর মান আছে 3, তাহলে অর্থাৎ উদ্দীপকের যৌগটি আমাদের কি প্রোপিন কি করে ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। শুধু ব্রোমিন পরীক্ষা দিবা, বিআর পরীক্ষা দেওয়ার দরকার নাই, ব্রোমিন পরীক্ষা দিয়ে এটুকু লিখে দিলে আমাদের। এখন দিনাজপুর বোর্ড 23 আমরা সমাধান করব। দিনাজপুর বোর্ড 23 উদ্দীপকের ডি যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। উদ্দীপকের ডি যৌগটি প্রোপিন যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। ব্রোমিন পরীক্ষা দেব, বিআর পরীক্ষা দেব, তারপর এটুকু লিখে দেব, শেষ। তারপর সমাধান করব হচ্ছে দেখো রাজশাহী বোর্ড 23। রাজশাহী বোর্ড 23 আমাদের উদ্দীপকের যে যৌগটি আছে যা প্রোপিন যা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। তারপরে ব্রোমিন পরীক্ষা দেব, বিআর পরীক্ষা দেব, তারপর আমরা বলবো যে উদ্দীপকের যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এই কথাটুকু লিখে দেব। আচ্ছা, তারপর আমরা সমাধান করব যশোর বোর্ড 24।
যশোবর 24 দেওয়া আছে। দেখো এখানে আমাদের উদ্দীপকের বিকিওক দেওয়া আছে CnH2n এবং n এর মান দেওয়া আছে 3। তাহলে এখানে আমরা n এর মান 3 বসালে কি পাই? CnH6। এখানে n এর মান 3 বসালে আমরা পাই C3H6, যা প্রোপিন। আমরা জানি প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, নিম্নে প্রমাণ করা হলো। তাহলে ব্রোমিন পরীক্ষা দেব, বিআর পরীক্ষা দেওয়ার পর পূর্ববর্তী দুটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি আমরা যে 3 কার্বন বিশিষ্ট যতগুলো বোর্ড প্রশ্ন পড়াইলাম এগুলো তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন গুলো শিখবো এবং অ্যালকাইন গুলো শিখলে আমাদের মোটামুটি অসম্পৃক্ত রিলেটেড সব প্রশ্ন শেষ হবে। এখন আমরা সমাধান করব 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন এর। এই বোর্ডটি এসেছে সিলেট বোর্ড 21। এখানে দেওয়া আছে দুইটি যৌগ, একটা দেওয়া আছে বিউটিন, একটা দেওয়া আছে বিউটেন। অর্থাৎ বিউটেন হচ্ছে এ এবং বিউটেন বি। তারপরে প্রশ্ন বলছে যে ব্রোমিন দ্রবণ ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা ইওবি শনাক্তকরণ সম্ভব কিনা সমীকরণ সহ বিশ্লেষণ করো। তাহলে দেখো আমাদের এখানে এ যৌগ, আমাদের এখানে বিউটিন হচ্ছে আমরা জানি অ্যালকেন কে সাধারণত এরা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন না, যার কারণে এদের মানে ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরীক্ষা বা বিআর পরীক্ষা করা সম্ভব নয়। অর্থাৎ বি যৌগ বিউটিন দ্বারা সম্ভব, নিম্নে ব্যাখ্যা করা হলো। আমি যেটুকু বললাম সেটুকু তোমরা শনাক্ত লিখে নেবা। তাহলে বিউটিন, আমরা বিউটিনের সংকেত কি জানি? তাহলে আমরা দেখো অ্যালকেনের সূত্র আমরা জানি CnH2n। যেহেতু বিউটিন এজন্য এখানে 4 বসাতে হবে, C4H কত 8। তাহলে আমরা লিখবো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে এতর উপস্থিতিতে এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত, গাঠনিক সংকেত। একে যদি আমরা গাঠনিক সংকেতে রূপান্তর করি তাহলে কি পাই? দেখো কার্বন আছে 4টা, 1 2 3 4। তাহলে যে কোনো এক জায়গায় দ্বিবন্ধন দিব আর প্রত্যেক জায়গায় বন্ধন। তাহলে এখানে হাইড্রোজেন হবে আর 3টি, এখানে হাইড্রোজেন হবে 2টি, এখানে হাইড্রোজেন হবে 1টি এবং এখানে হাইড্রোজেন হবে 2টি। তাহলে আমরা এই বিউটেনের সংকেতটা এখানে লিখবো CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। তাহলে বিউটেন, তারপর এটুকু লেখার পর তারপর আমাদের কি করতে হবে? পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে সেটা আমরা এখন এখানে দেখো আগে বিক্রিয়াটা পূর্ণ করি। তাহলে আমরা এখানে বিউটেনকে নিলাম CH3, তারপর বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। তাহলে এটার নাম হচ্ছে আমাদের বিউটিন। এই বিউটিন এর সাথে আমরা কি যোগ করব? ব্রোমিন, অর্থাৎ Br2। ব্রোমিন 2 দিলাম কারণ আমাদের জানি ব্রোমিন হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, সেজন্য আমরা 2 দিলাম। তারপর কার উপস্থিতিতে আমরা বিক্রিয়া করব? কার্বন টেট্রাক্লোরাইড উপস্থিতিতে। আমরা যদি বিক্রিয়া করি দ্বিবন্ধন ভেঙে যাবে এবং এই কারণে একটা ব্রোমিন যুক্ত হবে, এই কারণে একটা ব্রোমিন যুক্ত হবে। তাহলে CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড CH2। তাহলে এই কার্বনে একটা ব্রোমিন যুক্ত হবে এবং এই কার্বনে একটি ব্রোমিন যুক্ত হবে। তো আমাদের এই ব্রোমিনের রং হচ্ছে কমলা লাল বর্ণ, কমলা লাল বর্ণ, ঠিক আছে। তারপরে দেখো এই যে যৌগটা আমরা করলাম, এই যৌগটার এখন নামকরণ করব। যেদিক দিয়ে আমাদের শাখা শিকল কাছে হয় সেদিক দিয়ে নামকরণ করতে হয়। তাহলে এটাকে 1 নম্বর 2 নম্বর কার্বন দেবো। তাহলে 1 2, দুইটা আছে জন্য ডাই, তারপর ব্রোমিন আছে দুটো ব্রোমো, কার্বনের সংখ্যা কত? 4, এই জন্য এর নাম হবে 4। কার্বন সংখ্যা যদি 4 তার নাম হয় বিউ, আর যদি একক বন্ধনের জন্য 10, এর নাম হবে বিউটেন। মানে আমাদের এই যৌগের নামকরণ আমি আবার বলে দিচ্ছি। দেখো এই যৌগের নামকরণ কিভাবে করলাম, দেখো এখানে 2টি ব্রোমিন আছে, দেখো 1 2 ডাই, আর ব্রোমিন আছে ব্রোমো, আর 4 কার্বন আছে দেখো বিউ, আর যেহেতু একক বন্ধন আছে এজন্য n যুক্ত হয়েছে, এজন্য এর নাম হচ্ছে 1 2 ডাই ব্রোমো বিউটেন। তো এই নামটা আমরা এখন এই জায়গায় লিখব 1 2 ডাই ব্রোমো বিউটেন। আচ্ছা, তারপর বিআর পরীক্ষা। তাহলে আমরা এত যৌগটি আবার এখানে লিখবো বিউটিন CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। এত যৌগটি জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করে সেই জিনিসটা আমি নিচে দেখাচ্ছি। দেখো তাহলে আমরা CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 এর সাথে আমরা কি করব? পানি যোগ করব, প্লাস জাইমান অক্সিজেন যোগ করব এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে MnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা কি করব? জারিত করব। জারিত করলে আমাদের যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধন ভেঙে এই কারণে একটা OH মূলক আসবে, এই কারণে একটা OH মূলক আসবে। তাহলে আমরা লিখতে পারি CH3 বন্ড CH2
বন্ড CH, এই কার্বনে একটা OH মূলক যুক্ত হবে এবং এই কার্বনে একটা OH মূলক যুক্ত হবে। এর কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের দুটি বন্ধন থাকে, একটি সিগমা বন্ধন। তো আমাদের এই সিগমা বন্ধন আমাদের এই পাই বন্ধন ভেঙে ওই জায়গা আমাদের এই পানির OH এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড OH দুই কার্বনের সাথে যুক্ত হবে। তো এটার নাম হচ্ছে আমাদের 4 কার্বন আছে জন্য বিউটিলিন। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো বিউটিলিন উৎপন্ন করে। তো এই তারপর লিখবা যে, তারপরে প্রশ্নের সাথে মিলিয়ে দেবা, প্রশ্নের সাথে কি বলবা যে লিখবা যে উদ্দীপকে, তারপর প্রশ্নের সাথে মিলিয়ে দেবা যে উদ্দীপকের বি অর্থাৎ বিউটিন অসম্পৃক্ততা প্রমাণ করা গেলেও বা শনাক্ত করা গেলেও বিউটেনকে শনাক্ত করা সম্ভব হবে, কারণ এটা হচ্ছে অ্যালকেন গ্রুপের সদস্য, এই জন্য সম্ভব না। তাহলে এইভাবে লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে বলছি যে বোর্ডটি সমাধান করবো, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 20 একটা আমাদের বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়া আমাদের এখানে দেওয়া আছে হলো ক্লোরোবিউটেন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কে যদি আমরা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, বিউটেন প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে। এখানে বলছে যে আমাদের এই এ যৌগ অর্থাৎ বিউটেন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তুমি কিভাবে প্রমাণ করবে? তাহলে লিখবা যে উদ্দীপকের এ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিম্নে প্রমাণ করা হলো। ব্রোমিন পরীক্ষা দেখাবা, এইভাবে লেখার পরে বিয়ার পরীক্ষা দেখাবা, দেখানোর পরে লিখবা যে উদ্দীপকের এই দুটি পরীক্ষার মাধ্যমে বলা যায় যে এই যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।